আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পর, হ্যাঁ ঠিক শুনছেন, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে এক ঐতিহাসিক এবং কৌশলগত সফরে চীন গেলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। কিন্তু একটু থামুন, এই সফরটি কি কেবলই কিছু সই স্বাক্ষর আর করমর্দনের আনুষ্ঠানিকতা? মোটেও না। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, বিশেষ করে দিল্লির সাউথ ব্লকে এই সফর যে কতটা কম্পন তৈরি করেছে তা আজ আমরা এই এক রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে একজন রাজনৈতিক বিশ্লেষকের চোখে ডিকোড করার চেষ্টা করব। কেন এই সফর ভারতের দীর্ঘদিনের একক যে আধিপত্যের দেয়াল ছিল বাংলাদেশকে ঘিরে, সেই মস্ত দেয়ালের একটি বড় একটি ফাটল হিসেবে ধরা পড়ল, সেটি খুঁজে বের করার চেষ্টা করব। পাশাপাশি আমরা সেটিও জানার চেষ্টা করব যে এই সমীকরণটির মধ্যে কার লাভ কিংবা কার ক্ষতি। বন্ধুরা, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় নির্বাচন আর তীব্র রাজনৈতিক লড়াই পার করে দেশের এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই দলের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান সাহেব। আন্তর্জাতিক রাজনীতিতে যে কোনো নতুন লিডারশিপের জন্য গ্লোবাল যে সুপার পাওয়ার রয়েছেন তাদের স্বীকৃতি অর্জন করা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেভাবে লাল গালিচার সংবর্ধনা এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হলো, তার এই ভূরাজনৈতিক যে বার্তাটি ওইখান থেকে প্রকাশিত হলো, যেটি স্পষ্টতই চীন এবং বাংলাদেশের যে নতুন একটি রাজনৈতিক অংশীদারিত্বের ভাবভঙ্গি প্রকাশ করেছে, এ বিষয়ে নিঃসন্দেহে যে কেউ একীভূত হতে পারেন বলে আমার কাছে মনে হয়। এটি মূলত আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের পলিটিক্যাল লেজিটিমেসি, যেটিকে আমরা বলতে পারি রাজনৈতিক গ্রহণযোগ্যতা, সেটিকে এক ধাক্কায় অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থানের মধ্যে নিয়ে ফেললো বলেই আমার কাছে মনে হচ্ছে। অন্তত আমার রাজনৈতিক বিশ্লেষণ সেটি বলছে। এই সফরকে ঘিরে দুই দেশের অভ্যন্তরীণ প্রায় 13টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তবে এগুলো শুধুমাত্রই কাগজের কোনো চুক্তি নয়। এর পেছনে রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের সরাসরি অর্থনৈতিক মুক্তি। হ্যাঁ, সরাসরি অর্থনৈতিক মুক্তি কিভাবে, সেই প্রশ্নটি আমাদের মাথায় আসতে পারে। চলেন আমরা সেই প্রশ্নটির উত্তর খুঁজি। আমি যদি একটু বুঝিয়ে বলি, প্রথমত যে গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ, যেটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে এই সফরকে ঘিরে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক কিংবা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দুই দেশের অভ্যন্তর। একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। প্রথমত গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত একটি দেশ। ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমিয়ে চীনের সহায়তায় সৌর এবং বায়ুবিদ্যুতের দিকে ঝুঁকে যাওয়ার মানে হলো ভবিষ্যতের জ্বালানির নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করা। এতে প্রতি বছর জ্বালানি তেল যে আমাদের আমদানি করতে হতো এবং সেটি আমদানি করতে যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হতো আমাদের, সেই খরচটুকু বেঁচে যাবে, যার সরাসরি সুফল পাবে এদেশের সাধারণ যারা ভোক্তা রয়েছে তারা। দ্বিতীয়ত ইলেকট্রিক ভেহিকেল, যেটিকে আমরা ইভি বলতে পারি, সেই প্রযুক্তির বিকাশ। আমরা যদি একটু ভাবি যে বিশ্বে এখনকার সময়ে যে ফসিল ফুয়েল রয়েছে, সেই ফসিল ফুয়েলকে ছেড়ে দিয়ে কিভাবে ইলেকট্রনিক যে ভেহিকেল সিস্টেম রয়েছে, সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত প্রযুক্তিগুলোকে কিভাবে একটি দেশের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, সমস্ত বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো প্রায় এই বিষয়টি নিয়ে মাথা চালা দিচ্ছে এবং মাথা ঘামাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। অন্তত তাত্ত্বিক বিশ্লেষণ সেটুকুই বলে। বাংলাদেশের ইভি প্রযুক্তির উৎপাদন যদি শুরু হয়, তবে দেশের যাতায়াত খরচের পরিমাণ অর্থনিপুণভাবে আমি বলতে পারি কমে যাবে। তেমনি পরিবেশ দূষণ এবং তেল আমদানির পেছনে যে শত শত কোটি ডলার খরচ হতো, সেটিও বেঁচে যাবে এবং তার অপচয় বন্ধ হবে। তৃতীয়ত বন্দর আধুনিকীকরণ এবং সেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। আমরা যদি বর্তমানে সমসাময়িক পৃথিবীর কথা ধরি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর প্রত্যেকটি খাতের মধ্যেই, একটি রাষ্ট্রের অভ্যন্তরের প্রত্যেকটি অর্থনৈতিক খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী ভূমিকা রেখে চলছে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে অটোমেটেড করতে না পারি, তবে গ্লোবাল সাপ্লাই চেইন হিসেবে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব। চীনের 5G এবং কৃত্রিম যে বুদ্ধিমত্তা রয়েছে, সেই বুদ্ধিমত্তার অবকাঠামোগত সহায়তা নিয়ে আমরা আমাদের তরুণ ফ্রিল্যান্সার এবং আইটি সেক্টরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারবো।
এবং একই সাথে বাংলাদেশের অভ্যন্তর থেকে লাখ লাখ আধুনিক কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর পোর্টের ভিতরের যদি অভ্যন্তরীণ জটলা কিংবা যেটিকে আমরা বলতে পারি ট্রাফিক যদি কোনোভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, তবে আন্তর্জাতিক বাজারে আমরা মুখ্য একটি ভূমিকা রাখতে পারবো। পাশাপাশি দেশের বাজারের ভিতরে যে সমস্ত আমদানিকৃত পণ্য আমরা আমদানি করব, সেই সমস্ত পণ্যের দাম কমে আসবে শুধুমাত্র সময়কে সঠিকভাবে মূল্যায়ন করতে পারার কারণে। এবার আসি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যার নাম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে ভারতের কাছ থেকে তিস্তা পানির ন্যায্য হিসাব না পেয়ে আমাদের উত্তরাঞ্চল আজকে প্রায় মরুভূমি হতে চলেছে। ভারতের বছরের পর বছর ধরে কেবল আশ্বাসের মনু ঝুলিয়ে রেখেছে এবং বাংলাদেশের রাজনীতিতে এক নগ্ন খবরদারিত্ব এবং আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছে। কিন্তু এবার প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে গিয়ে তিস্তা প্রজেক্টে চীনের সরাসরি কারিগরি এবং বাণিজ্যিক সম্পৃক্ততা নিয়ে যে আলোচনা করেছেন, তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি ভূ রাজনৈতিক বুমশেলই বলা চলে। আপনি যদি ভৌগোলিক মানচিত্রের দিকে তাকান, এই তিস্তা নদী ভারতের শিলিগুড়ি করিডোর এবং যেটিকে চিকেনস নেক হিসেবে আমরা ধরি, সেটির অত্যন্ত কাছাকাছি একটি প্রজেক্ট হবে। এই করিডোর হলো ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে মূল ভারতের সংযোগ করার একমাত্র সংকীর্ণ পথ, যা তাদের প্রতিরক্ষার সবচেয়ে দুর্বলতম জায়গা হিসেবে আখ্যায়িত করা হয় এবং ধরাও হয়। সেখানে চীনের কারিগরি এবং অবকাঠামোগত উপস্থিতি দিল্লির উপর যে একটি বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে, এ বিষয়ে নিশ্চিতভাবেই কোনো সন্দেহ থাকার কথা কারোরই নয়। এর ফলে ভারত আমাদেরকে পানি না দিলেও চীন যদি ড্রেজিং করে এবং বিশাল জলাধার বানিয়ে বর্ষার সময় পানি ধরে রাখার একটি ব্যবস্থা করে দেয়, তবে শুষ্ক মৌসুমে বাংলাদেশ নিজেই নিজের সেচ কাজ চালাতে পারবে। এর অর্থ হলো ভারতের উপর আমাদের যে পানির উপর যে একতরফা নির্ভরশীলতার যে দিন ছিল, সেই দিনগুলো হয়তোবা শেষ হতে চলেছে বাংলাদেশের মানুষের জন্য। ঢাকার বাইরের বিষয়গুলি নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এখন আমরা যদি ঢাকার কথা চিন্তা করি, বাংলাদেশের রাষ্ট্র হিসাবে ঢাকার গুরুত্ব বা একটি রাজধানী হিসেবে ঢাকার যে গুরুত্ব রয়েছে, সেই দিক থেকে চিন্তা করলে ঢাকার সাথে অন্যান্য রাজধানীগুলোর যে দর কষাকষি ছিল, যেটিকে আমরা বলতে পারি বার্গেনিং যে পাওয়ার ছিল, সেটি ঢাকার এখন নিশ্চিতভাবেই অনেকটুকু বেড়ে যাবে। কারণ বাংলাদেশ ইতিমধ্যেই প্রমাণ করতে পেরেছে যে আমরা এখন আর কোনো নির্দিষ্ট দেশের পকেটের মধ্যে সীমাবদ্ধ নই। জাতীয় স্বার্থে আমরা স্বাধীন এবং সার্বভৌম সিদ্ধান্ত নিতে সচেষ্ট। বন্ধুরা, এই সমীকরণ কিন্তু এখানেই শেষ নয়। এই সফরে আরো একটি প্রচ্ছন্ন কিন্তু বিশাল কৌশলগত দিক উন্মোচিত হয়েছে। সেটি হলো চীন থেকে মিয়ানমারকে করিডোর হিসেবে ব্যবহার করে সরাসরি বাংলাদেশে যোগাযোগ এবং বাণিজ্য ব্যবস্থাপনা স্থাপন করা। এর বাণিজ্যিক লাভটা কল্পনাতীত। আপনি যদি একটু ভাবেন, বর্তমানে চীন থেকে যে সমস্ত পণ্যগুলো বাংলাদেশে আসে, সেগুলো পুরো মালয় উপদ্বীপ ঘুরে সিঙ্গাপুর হয়ে বঙ্গোপসাগরে আসতে হয়, যাতে প্রচুর পরিমাণে সময় এবং জাহাজ ভাড়া লাগে। কিন্তু মিয়ানমার করিডোর যদি একবার চালু হয়, তবে চীন থেকে সরাসরি ল্যান্ড রুটে বা স্থলপথে মাত্র কয়েক দিনের মধ্যেই পণ্যগুলো বাংলাদেশের মধ্যে চলে আসবে। এতে ব্যবসায়ীদের খরচ এবং সময় দুটিই কিন্তু কমে যাবে। দ্বিতীয়ত, চীন আগামী বিশ্বের 1 নম্বর কোনো একটি অর্থনৈতিক বলয় হতে যাচ্ছে। সেই চীনের পণ্য যখন আমাদের দোরগোড়ায় চলে আসবে, তখন বাংলাদেশ কেবল আমদানিকারক দেশ হিসেবেই থাকবে না। এই করিডোর ব্যবহার করে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে, যেগুলোকে আমরা 7 সিস্টার্স হিসেবে আখ্যায়িত করি, নেপাল এবং ভুটানে চীনের পণ্য সাপ্লাই দেওয়ার প্রধান ট্রানজিট হাব হয়ে উঠতে পারে বাংলাদেশ। এবং ব্যবসায়ী ক্ষেত্রে বাংলাদেশ এক লাফে বহুদূর এগিয়ে যাবে, একথা বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে যে ভারত মুখ্য ভূমিকা এবং একচেটিয়া আধিপত্য ধরে রাখতে চেয়েছিল, তারা এই বেইজিং ঢাকার মাখামাখিকে এখন কিভাবে দেখছে? স্পষ্ট ভাষায় বললে, দিল্লির সাউথ ব্লকে এখন একটি তীব্র অস্বস্তি। ভারত মনে করে চীন চারপাশ থেকে ভারতকে ঘেরাও, যেটিকে স্ট্রিং অফ পার্লস হিসেবে আমরা ধরতে পারি, সেটি করছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পর বাংলাদেশও যদি চীনের গভীর অর্থনৈতিক এবং অবকাঠামোগত বলয়ের দিকে চলে যায়, তবে ভারত চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
বিশেষ করে চিকেন স্ন্যাকের কাছে তিস্তা প্রজেক্টে চীনের উপস্থিতি দিল্লিকে ঘুমাতে দেবেন। এতদিন ভারত ঢাকাকে নিজের কোর্টের খেলোয়াড় মনে করলেও বাংলাদেশ এখন নিজের অর্থনৈতিক এবং সামরিক প্রয়োজনে বেইজিংমুখী হওয়ায় ভারতের একতরফা আধিপত্যে একটি বড় ধাক্কা লেগেছে। ভারত চাইলেই আর বাংলাদেশের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তবে বন্ধুরা, একজন নিরপেক্ষ এবং দূরদর্শী বিশ্লেষক হিসেবে আমাকে মুদ্রার অপিঠটাকেও কিন্তু দেখতে হবে। এই বিশাল অর্জনের পেছনে মারাত্মক কিছু ঝুঁকিও কিন্তু লুকিয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ঝুঁকিগুলো কি এবং সেগুলো সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কতটুকু দক্ষ এবং কর্মসিদ্ধ পদ্ধতিতে সেটিকে মোকাবিলা করতে পারেন, সেই বিষয়টি এখন আমরা আলোচনা করব। এক্ষেত্রে প্রথম যে ঝুঁকিটি হলো সেটি হচ্ছে চীনের ঋণ ফাঁদ কূটনীতি, যেটিকে আমরা বলতে পারি ডেপ্ট ট্র্যাপ। আমরা যদি দেখি চীনের কাছ থেকে বড় বড় প্রজেক্টে ঋণ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে চরম সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের কথা আমরা শুনেছি, পাকিস্তানের মতো বাংলাদেশও যদি কোনোভাবে এই সমস্ত ঋণগুলো গ্রহণ করার পরবর্তীতে সেই ঋণগুলো পরিশোধ করার সময়সীমা অতিক্রান্ত হয়ে যায় বা ঋণ ডেপ্টে পড়ে যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো না কোনোভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হুমকিতে পড়তে পারে। দ্বিতীয়ত, মিয়ানমারের অভ্যন্তরীণ যে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতাকে কেন্দ্র করেও যদি আমরা মিয়ানমারের অভ্যন্তর দিয়ে করিডোর হিসেবে আমরা মিয়ানমারকে ব্যবহার করি, তবে সবচেয়ে বড় যে নেগেটিভ সাইডটি হবে সেটি হবে দেশটির অভ্যন্তরের বর্তমানে যে যুদ্ধ অবস্থা চলছে, যেটিকে গৃহযুদ্ধ বলি, সেই অবস্থাটুকু, এবং একই সাথে যে সংকটটুকু বাংলাদেশকে করে করে খাচ্ছে সেই রোহিঙ্গা সংকট। অর্থাৎ যে জান্তা সরকার বা আরাকান আর্মির যে সরকার এখন বর্তমানে রয়েছে, অভ্যন্তরীণ তাদের অভ্যন্তরে যে লড়াই চলছে, সেই লড়াইকে কেন্দ্র করে এই করিডোর যে কোনো সময় বন্ধ কিংবা যে কোনো ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তৃতীয় যে সমস্যাটুকু আমাদেরকে ফেস করতে হতে পারে সেটি হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং তাদের অর্থনৈতিক চাপ। চীন এবং রাশিয়ার দিকে বাংলাদেশ বেশি ঝুঁকে পড়ছে এমন ধারণা তৈরি হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, যারা আমাদের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় প্রধান ক্রেতা, আমাদের উপর নিষেধাজ্ঞা কিংবা বাণিজ্যিক কোটা আরোপ করতে পারে। সেটি হলে অর্থনীতি বড় একটি ধাক্কাতে পড়বে। তাই সরকারের অর্থনৈতিক কূটনীতিতে চরম একটি ভারসাম্যের প্রয়োজন এই মুহূর্তে। কিন্তু বন্ধুরা, এখানে একজন লিডারের আসল দূরদর্শিতা প্রকাশ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক চালচলন এবং গত কয়েকদিনের অ্যাকশন যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, তবে একটি বিষয় স্পষ্ট বুঝতে পারবেন এবং ধারণা পাবেন যে তিনি এই চালটি অনেক আগে থেকেই মাথায় নিয়েই তিনি আজকের এই খেলাতে কিংবা চীনের সফর কিংবা রাজনৈতিক এই উপমহাদেশীয় প্রেক্ষাপটের পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তিনি যথেষ্ট সুন্দরভাবেই যে গাঁটছাড়া বেঁধেই নেমেছেন, এই বিষয়টি স্পষ্ট ধারণা আমরা পাই। তিনি খুব ভালো করেই জানেন বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপ এবং আমেরিকা। তাই চীন থেকে আমরা অবকাঠামোগত এবং প্রযুক্তিগত সুবিধা নিচ্ছি, ঠিক তেমনি পশ্চিমা বিশ্বকে আশ্বস্ত করতেও তার সরকার অর্থাৎ বিএনপি সরকার সমানভাবে তৎপর। ক্ষমতা আসার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন কূটনীতিকদের সাথে তার ধারাবাহিক অর্থাৎ তারেক রহমান সাহেবের ধারাবাহিক বৈঠক এবং সমসাময়িক আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানই প্রমাণ করে তারেক রহমান সাহেব কোনো নির্দিষ্ট ব্লকে ফাঁদে পা দিচ্ছেন না। চীনের অর্থনৈতিক শক্তিকে নিজের দেশের স্বার্থে ব্যবহার করার পাশাপাশি ইউরোপের সাথে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ককেও কিভাবে অনন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়া যায়, সেই সম্পর্কে কিভাবে সেই বিষয়গুলোকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই অল্প কয়েকদিনের কূটনৈতিক পরিক্রমাতেই জনাব তারেক রহমান সাহেব তার সেই অসম্ভব পরিপক্কতা এবং রাষ্ট্রনায়কোচিত যে দূরদর্শিতার প্রমাণ তিনি রেখেছেন, সেগুলো স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ বাংলাদেশ এখন আর কারোর দাবার গুটি নয়, বরং নিজেই একজন চতুর দাবাড়ু। তাহলে পুরো বিষয়টিকে সারসংক্ষেপ করলে দাঁড়ালো, দীর্ঘ 17 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর প্রমাণ করে দিল যে বাংলাদেশ এখন আর একমুখী বা তল্পি বাহক কূটনীতিতে বিশ্বাসী নয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই বিশাল ভূ রাজনৈতিক লড়াইয়ে বাংলাদেশ নিজের সার্বভৌম এবং জনগণের আত্মমর্যাদাকে সবার উপরে রেখেই এই মাঠে নেমেছে। তিস্তা প্রজেক্ট আর মিয়ানমার করিডোর নিয়ে আপনাদের মতামত কি? এটি কি আসলেই ভারতের একচেটিয়া খবরদারিত্ব বন্ধ করতে পারবে,
নিচে কমেন্ট করে আপনার এই অত্যন্ত মূল্যবান মন্তব্যটুকু আপনারা জানাবেন। ভিডিওটি যদি কোনো কারণে আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজনৈতিক সুচিন্তিত চিন্তা ভাবনার মধ্যেই থাকুন। আল্লাহ হাফিজ।